রাজধানীর মহাখালী বাসস্ট্যান্ড এলাকায় একের পর এক ককটেল ফাটিয়ে বিক্ষোভ করেছেন নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের একদল নেতাকর্মী। আনার পরে ওর বাপের ওই কোশ্চেন করে, চিন্তা করতে পারেন আপনি মাথা ঠান্ডা রাখবেন কিভাবে? তার এই প্রশ্নের প্রেক্ষিতে ওর বাপ ওর মারে যে লাগাইছে, ওর হাই কমিশনার আব্বা, ওর আব্বা আবার কি বলছে দেখেন। মনে হচ্ছে না যে আমি বাংলাদেশে এসেছি। একটা ক্রিকেট টিম যদি মিলেমিশে হয়ে যায়, কি কত ভালো হবে। এখন একা যাই, তোরা যদি নাকি ইন্ডিয়ার সাথে এক হইতে চাস, ইন্ডিয়া তোদের খালি তোর মাদেরকে খালি লাগায় প্রোডাকশন দিয়ে দিছে। এই হরিদাস তিনি ভারতের বা আমাদের প্রতিবেশী রাষ্ট্রের বিশেষ কোনো শক্তি ছত্রছায়ায় তিনি কাজ করছেন, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। কারণ যেসব তথ্যপত্র পাওয়া গিয়েছে তাতে হরিদাস কাদের এজেন্ট হয়ে কাজ করছেন এবং দেশের অভ্যন্তরে বিশৃঙ্খলা তৈরি করার জন্য তিনি কাজ করছেন। এবং এখন এটার কৌশলগত স্ট্র্যাটেজিক ভেরি হাই লেভেলে কিছু কানেকশন বলবো। হরিদাসকে এখানে এই কাজে সম্পৃক্ত করার পিছনে বিশেষ প্রতিবেশী রাষ্ট্র তথা বা রয়ের ডাইরেক্ট সম্পৃক্ততা এখানে থাকতে পারে বলে অনেক ধরনের এভিডেন্সিয়াল কিছু বিষয় পাওয়া গিয়েছে। তিনি তার কারণ হচ্ছে, আপনারা জানেন চিকেন নেক ইস্যুটা নিয়ে বাংলাদেশে সাথে ভারতের একটা টানাপোড়েন এবং এখানে চায়নার সাথে কিছু বিষয় আছে। এই চিকেন নেক এরিয়া তথা বাংলাদেশের বিশেষ করে পশ্চিমবঙ্গের বর্ডার এরিয়ার কাছাকাছি ভারত প্রায় 3টা মিলিটারি এস্টাবলিশমেন্ট অলরেডি সেখানে স্থাপন করেছেন এবং একটা মিলিটারি স্টেশন আপনার খুব সম্ভবত আসামের দিকে, এবং এছাড়াও বর্ডার এরিয়াতে মিলিটারি স্থাপনা নতুন করে স্থাপন করেছেন। তাদের আর্মি গুলো বিভিন্ন জায়গায় কনসেন্ট্রেটেড করেছেন, যার ইন্ডিকেশনটা আপনি এটার সাথে মিলাতে পারছেন। এই হরিদাস চন্দ্র ওই জায়গাটার নামে মাত্র সেখানে আছে, তার শিক্ষা নাই, তিনি হিন্দু কমিউনিটিকে রিপ্রেজেন্ট করেন না, ওইখানকার হিন্দু লোকজন তাকে সমর্থন করে না, কোনো কমিটির সাথে তিনি জড়িত না। তাহলে হরিদাস চন্দ্রকে দিয়ে এত বড় কাজ কে করাচ্ছে? হরিদাসের শিক্ষা দীক্ষা নেই, হরিদাস হিন্দু কমিউনিটির কোনো নেতা না, হরিদাস কোনো ধর্মীয় যাজক না, হরিদাস কোনো পাদ্রী বা কোনো কিছু না। তাহলে হরিদাস কোনো বড় কোনো ব্যবসায়ী না, তার কোথায় সে টাকা পেল? সে ধর্মীয় কোনো, একদিকে হাসিনা ফিরে আসার আতঙ্ক, অন্যদিকে ভারত রংপুর দখলের অপচেষ্টা। আপনারা সকল ইতিমধ্যে জানতে পেরেছেন রংপুরের গাইবান্ধায় ও পলাশবাড়িতে একটি রাম মন্দির নির্মাণ করা হচ্ছে এবং তারা সেই রাম মন্দির নির্মাণের মাধ্যমে রংপুর দখলের চেষ্টা করছে, তাদের ষড়যন্ত্র ফাঁস হয়ে গিয়েছে। অন্যদিকে আওয়ামী লীগ ফিরে আসার চেষ্টা করছে। সব কিছু মিলিয়ে কি এটাই বোঝা যাচ্ছে রংপুর দখল করে ভারত হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনবে? আমরা দেখব আওয়ামী লীগ তাদের প্রতিষ্ঠাবার্ষিকী থেকে কেন্দ্র করে কিভাবে ফেরার চেষ্টা করছে এবং ভারত কিভাবে রংপুর দখল করে বাংলাদেশকে একটি হিন্দু রাষ্ট্র কায়েম করার চেষ্টা করছে। আমরা ইলিয়াস সহ কয়েকজনের গুরুত্বপূর্ণ আলোচনা শুনবো। আলোচনায় মূল টপিকই বুঝতে পারবেন যে ভারত কিভাবে চক্রান্ত করছে এই দেশটাকে দখল করার জন্য। আসসালামু আলাইকুম। ভিডিও দেখার আগেই শিরোনাম থামনেল দেখে আবার বেশি চেতামিতা গেলে হবে না, দেখা শেষ করতে হবে। বিশেষ করে একটা শ্রেণী আছে যারা আমার অপরপক্ষ আর কি, তাদের দেখে আবার নিচে ছ্যাদ করে উঠতে পারে। তো ছ্যাদ করে ওঠার আগে ভিডিও দেখে শেষ করে তারপরে মন্তব্য করতে হবে বা সিদ্ধান্ত নিতে হবে। প্রথম বিষয় হলো যে 2-3 দিন আগে ভারতীয় হাইকমিশনার বাংলাদেশে এসেছেন। সেখানে বেনাপোল সীমান্তে তাকে কিছু সাংবাদিক তারা প্রশ্ন করেছে। তাদের মধ্য থেকে একজন সাংবাদিক একটা প্রশ্ন করেছে, সেই প্রশ্নটা আমরা আগে শুনে তারপরে শুরু করি। আমরা ছোট্ট রাষ্ট্র, আপনারা আমাদের পাশে বৃহৎ শক্তি, আপনারা আমাদেরকে লালন পালন করুন। আমাদের দুজনে মিলে 1971 সালে বাংলাদেশ থেকে কিছু তৎকালীন পূর্ব পাকিস্তান থেকে কিছু মহিলা আপনার ওই পারে গেছিল। এর মধ্যে সবাই না, কিছু মহিলা আবার ওইখানে দাদাদের সাথে লাগালাগিও করছে। হ্যাঁ, তো লাগালাগি ওই সময় তো ধরেন জিনিস প্রোটেকশন ছিল না, লাগায় বাদায় নিয়ে আসছে। ওগুলি দেশে যখন আসে আইসে যে সব সাংবাদিক হয়েছে। এই যে প্রশ্ন করছে না, এই সাংবাদিক হয়েছিল ওই যে সময় মা লাগায় আসছিল, যে ওর মা লাগানোর ফসল হইলো এটা। তুই ইন্ডিয়ার তোর আব্বারে তুই কোশ্চেন করবি, তোর এত ভালো লাগে তোর মারে বোন রে ভাবিরে সবটিরে নিয়ে যা আবার আবারও লাগাইতে দে। তো লাগাইতে দিবি, তুই নিয়ে ওই পারে যা। এই দেশটা আমাদের, আমরা 92% আমাদের দেশ এটা। অতএব এইখানে তোর মারে লাগাক নাইলে ফাঁক করুক, যা মন চায় করুক, ওইটা এইখানে না, তুই ওইটারে মানে হালাল বানাইতে যাস না।
ভাই এইসব কথাবার্তা যখন শুনি না, বুঝছেন, শরীরের রক্ত টকবক করতে থাকে। আপনারা তো মানে আমার কাছ থেকে খারাপ কথা শুনতে চান না, কিন্তু চিন্তা করতে পারেন একটা দেশের নাগরিক যারা এই গেল কয়টা দিন আগে তাদের তৈরি করা একটা ফ্যাসিস্ট এই দেশ থেকে এই দেশের মানুষ বিতরণ করেছে। এই গেল 2টা বছর আগে 2000 মানুষকে হত্যা করেছে এই ভারত। 21শে আগস্ট, 25শে ফেব্রুয়ারি, মানে এই দেশের অনেক আলেমকে তারা জঙ্গি সাজায় মারল। গেল 15টা বছর বাংলাদেশকে তছনছ করে ফেলছে। একজন সাবেক প্রেসিডেন্ট, তাকে ধরে নিয়ে জেল এই হাসপাতালের ভিতরে ঢুকে বলে যে সে অসুস্থ, তারা নির্বাচনে যাইতে হবে, যে এরশাদকে সরাসরি এরশাদ বলে দিয়েছে সেই কথা। এরকম একটা দেশের আমাদের চিরশত্রু, তাদের সাথে আমাদের এখনকার যেই সম্পর্ক, তো সব কিছু জানে, ওর মারে লাগাইছে দেখে ওইখানে আনার পরে ওর বাপেরও এই কোশ্চেন করে। চিন্তা করতে পারেন আপনি মাথা ঠান্ডা রাখবেন কিভাবে? তার এই প্রশ্নের প্রেক্ষিতে ওর বাপ ওর মারে যে লাগাইছে, ওর হাই কমিশনার আব্বা, ওর আব্বা আবার কি বলছে দেখেন। মনে হচ্ছে না যে আমি বাংলাদেশ এসেছি। একটা ক্রিকেট টিম যদি মিলেমিশে হয়ে যায় কি কত ভালো হবে। আমাদের যা পপুলেশন আছে 140 কোটি, আর ওতে আমি 20 কোটি অ্যাড করে দিই, তাহলে 160। আমি যা এখানটা করতে চাই ওইটা 140 নয়, 60 অ্যাডেড, এখানটা 20 অ্যাড করে দিচ্ছি, তাহলে যা হবে একসঙ্গে হবে, বুঝেছো? আলাদাভাবে আমি ভাবছি না, আমার মনে ওইটা ঢুকছেই না। দেখুন তো, হেঁটে চলে এলাম। সবসময় আমি বলি একই আকাশ, একই বাতাস, একই যন্ত্রণা। তাহলে আমরা মিলে মিশে ভিসার সব বললে আমার সব মাথায় আছে। 2 ডেমোক্রেসি মিলে গেলে একটা ওয়ার্ল্ড পাওয়ার হয়ে যাবে, একটা পুরো ইকোনমিক ওয়ার্ল্ড পাওয়ার হয়ে যাবে। দেখেন, এই যে হাই কমিশনার এই কথাটা বলল, এই বক্তব্যটার জন্য এখন আপনি বলেন মানে ভারতকে কি বলা উচিত? তোর দেশের আকাশ বাতাস, তো পাকিস্তানের আর তোর দেশেরও তো আকাশ বাতাস, চীনেরও আকাশ বাতাস। এই জন্যই চীন ওই দিক থেকে তোরা লাদাখ নিয়ে টান দেয়, ওইদিকে পাকিস্তান টান দেয় একদিক থেকে কাশ্মীরে, ওইদিকে মণিপুর টনিপুর, ওইদিকে পাঞ্জাবের লোকজনও আলাদা হয়ে যাচ্ছে। তো এই জন্যই তোর আকাশ বাতাস আলাদা দেখে সব খালি আলাদা হয়, খালি বাংলাদেশের আকাশ বাতাস তোর ভাল লাগে। বাংলাদেশে ও যেটা করেছে সেটা সরাসরি এই দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে, একটা দেশের বিরুদ্ধে সে কথা বলেছে। এটার জন্য তার বিচার পাওয়া উচিত। এখন সেই বিচারের জন্য আপনি দায় দিবেন, মানে এই দায়িত্ব কারে দিবেন? মাল তো যেগুলি বসছে সব ইন্ডিয়ান মাল বসায় দিয়েছে তারেক রহমান। এখন এদের কাছে আপনি কি বিচার চাবেন? এদের কাছে বলেও তো লাভ নেই। তো যারা জুলাইতে আন্দোলন করেছেন, যারা গেল 15 বছর জীবন দিয়েছেন, যারা এই দেশকে ভারতের যে আগ্রাসন, সেই আগ্রাসন থেকে মুক্ত রাখতে চান, তাদের কাছে বিচার দিলাম যে এই ব্যক্তি যে বক্তব্য দিয়েছে, এই বক্তব্যের জন্য তার কি হওয়া উচিত। আপনারা যারা আছেন তারা এটা নিয়ে কি বলবেন, তা আপনাদের কি বক্তব্য সেটা আপনারা বলে দিন। এখন আমি আমারটা বলি আপনাদের। ধরেন আমরা যদি কিছু বলি না, কিছু বললেই তো তখন আবার আমাদের বলে আমরা নাকি খালি রাজাকার হয়ে গেছি, আমরা পাকিস্তানের পক্ষে কথা বলি। তো কিছু কিছু জিনিস আছে, যেমন যখন 9-10-এ পড়তাম, টেবিলের সামনে ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথের এরকম অনেকগুলো সূত্র ছিল। এই সূত্রগুলো আমার টেবিলের সামনে টানানো ছিল, মানে যেগুলো সারাক্ষণই লাগতো। এরকম অনেক সূত্র আছে, হঠাৎ করে অঙ্ক করছে একটা, তো আবার দেখতে হলো। তো এরকম কিছু জিনিস আছে যেটা সারা জীবন আপনার খুব দরকার হয়। এরকম একটা সংজ্ঞা আপনাদেরকে আমি এখন শোনাবো। এই সংজ্ঞাটা আগেও শোনাইছি, আজকেও শোনাচ্ছি, সামনেও বিভিন্ন জায়গায় মনে করাই দিব। ধরেন রাজাকার বলে না ওরা, হ্যাঁ, তো এই রাজাকার যখন বলবে তখন একটা জায়গায় কিন্তু আছে, মানে আপনি নিরাপদে থাকবেন। সেগুলো কি মনে করেন আমি, আমার বাবা, আমার দাদা, চাচা, খালু, মামা, এরা সবাই মিলা, ধরেন ওদের কথা অনুযায়ী 2 লক্ষ ওদের মা বোনরা লাগাইছে না পাকিস্তানিরা, তো এই 2 লক্ষ মা বোন এগুলোরে আমরা নিয়ে যায় ক্যাম্পে দিয়ে আসতাম। দিয়ে আসবো বলে লাগাইতো, জিনিস টিনিস সারা লাগাই দিত, লাগাই দিলে পেট বাইদা যাইতো আর বাচ্চা পয়দা হইতো। এই বাচ্চা পয়দা এগুলি কিন্তু এই যে এখন ধরেন সাংবাদিক এইরকম কোশ্চেন করে। আর অনেক দেখবেন ইন্ডিয়ান মালগুলো আছে, এগুলো সুন্দর করে ইন্ডিয়ার পক্ষে কথাবার্তা বলে। তো এখন 2 দিক থেকে আপনি বাইচে যাবেন এই সংজ্ঞা যদি ওদেরকে শোনায় দেন। সেটা হলো যে ওদেরকে আমরা পাকিস্তান ক্যাম্পে ঢুকাই দিয়ে আসে, ওদের মা বোন ভাবি টাবি ওগুলোরে লাগাইছে, এরপরে বাচ্চা পয়দা হওয়া,
সেই বাচ্চা পয়দা হয়ে এটা কী হলো? পাকিস্তানি বীজ। সো এই পাকিস্তানি বীজ ওদের ঘরে। আপনি যদি রাজাকার হন, আপনি কিন্তু বেঁচে গেলেন, কারণ আপনি তো রাজাকার, আপনি তো ওদের মা বোনদেরকে দিয়ে আসছেন, আপনার তো সমস্যা নেই। ওরা পাকিস্তানি বীজ। সো আমরা কথাবার্তা বললে যখন রাজাকার বললে আমরা কিন্তু একদম কষ্ট পাই না। যদি সিরিয়াসলি আপনি ডিবেট করতে চান, তাহলে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান এক হয়ে যাওয়া উচিত। এই দুই দেশ আলাদা থাকার কোনো দরকার নেই, কারণ এই দুই দেশ আলাদা হয়ে দুই দেশেরই ক্ষতি হয়েছে। আমরা আজ থেকে, মানে কথার কথা রাগ করে বলছি না, কিন্তু আজ থেকে 55 বছর আগে আমরা স্বাধীন হয়েছে। এই 55টা বছরে আমাদের এই দেশে পাকিস্তান যা ডেভেলপমেন্ট করে দিয়ে গেছিলো সেগুলো কমেছে, কোনো কিছু বাড়ে নাই। এক ঢাকা মেডিকেল ছাড়া বাংলাদেশের যত মেডিকেল আছে সব পাকিস্তানের তৈরি। আপনি সার্চ দেন, পিজি হাসপাতাল লেখেন, আপনি এই মিটফোর্ড হাসপাতাল লেখেন, কিছু কিছু হাসপাতালের নাম চেঞ্জ করেছে, যেমন পিজি হাসপাতালের নাম চেঞ্জ করা হয়েছে, সিলেট ওসমানীর নাম চেঞ্জ করা হয়েছে, বিভিন্ন হাসপাতালের নাম চেঞ্জ করা হয়েছে, কিন্তু আপনি ময়মনসিংহ মেডিকেল বলেন, রংপুর মেডিকেল বলেন, চিটাং মেডিকেল বলেন, মিটফোর্ড মেডিকেল বলেন, যত মেডিকেল আছে সব পাকিস্তান তৈরি করে দিয়ে গিয়েছে। বাংলাদেশের আপনি হাইওয়ে লেখেন, সার্চ দেন, ঢাকা চিটাং হাইওয়ে, ঢাকা খুলনা হাইওয়ে লেখেন, ঢাকা রংপুর হাইওয়ে লেখেন, সব কয়টা দেখবেন 1961, 63, 62 সব। যিনি একজন ব্যক্তি, পুরো নামটা কি হচ্ছে? হরিদাস চন্দ্র তরণী দাস। এই যে ব্যক্তি, তিনি এত বড় একটি কাজ শুরু করলেন, একটা রাম মন্দির, যেটা পুরা দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে, বা পৃথিবীর মধ্যেই বলা হয় বিশ্বের দ্বিতীয় বৃহত্তম আপনার রাম মন্দির। এত বড় একটা স্থাপনা রংপুরের গাইবান্ধাতে তৈরি হচ্ছে, যে কাজটা শুরু হয়েছে 2024 সালের নভেম্বর মাসে। তার মানে 5 আগস্টের পরে অন্তর্বর্তীকালীন সরকার যখন ক্ষমতা আসলো, ঠিক তারপরেই আপনার 2024 সালের নভেম্বর মাসে এই রাম মন্দির নির্মাণ কাজ শুরু করে কে? হরিদাস চন্দ্র তরণী দাস। এবং সেই বিষয়টা মানুষের কাছে বা মিডিয়াতে আলোচনা কবে আসলো? এটা আসলো 2026 সালে, এই সম্প্রতি। তার মানে অন্তর্বর্তীকালীন সরকারের সময় তারা কি করেছিল, তাদের কি ভূমিকা ছিল। এবং এতদিন পরে 2000 এই সর্বপ্রথম বা সম্প্রতি যেটা আলোচনায় আসছে, আপনার জুন মাসের 12 তারিখে আপনার শুক্রবার দিন গাইবান্ধা জেলার ইমাম উলামা পরিষদ এবং সর্বস্তরের জনগণ তারা এটা নিয়ে প্রতিবাদ সমাবেশ করেন। তার আগ পর্যন্ত এটা নিয়ে কোনো বড়সড় প্রতিবাদ সমাবেশ করা হয়নি। কেন? এই বিষয়গুলো নিয়ে কোনো তদন্ত হয়েছিল কিনা, বা এটা নিয়ে সরকারের বিশেষ করে এই সরকার তো 3 মাস, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার তারা কি করেছিল, কেন কিছু করা হয়নি। আমি আজকে এটা নিয়ে কিছু বিষয় বলবো। এই রাম মন্দির স্থাপন নিয়ে, এবং বিশেষ করে হরিদাস চন্দ্র, আরেকটা হচ্ছে পলাশ কুমার দে, বা এই যে পলাশ দে, যিনি পলাশ কান্তি দে, এই পলাশ কান্তি দে এবং হরিদাস চন্দ্র তরণী দাস, এদের দুজন সম্পর্কে পর্যাপ্ত তথ্যপত্র সংগ্রহ করে কেন তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হয়নি। আচ্ছা, এখন হরিদাস সম্পর্কে কিছু কথা বলি। হরিদাস চন্দ্র, তিনি 81 ফুট উচ্চতার বিশ্বের দ্বিতীয় বৃহত্তম রাম মন্দির স্থাপনা কাজ শুরু করেছেন 2022 সালে। এবং এই হরিদাস, তিনি তার দুটো ন্যাশনাল আইডি, জাতীয় পরিচয়পত্র আছে। একটা পরিচয়পত্রে হরিদাস চন্দ্রের নাম হচ্ছে তৌহিদুল ইসলাম, আরেকটা পরিচয়পত্রে তার নাম হচ্ছে হরিদাস চন্দ্র। আপনি চিন্তা করেন, একটা দেশের একজন নাগরিকের 2টা পরিচয়পত্র। এই বিষয়টা আমলে নিয়ে তার বিরুদ্ধে কিন্তু আইনি পদক্ষেপ নেওয়া যেতে পারে, সেটা নেওয়া হচ্ছে না। আচ্ছা, এখন এই হরিদাস চন্দ্র আবার একজন মুসলিম নারীকে বিয়ে করেছেন, যার নাম স্মৃতি আক্তার, এবং আরেকজন হিন্দুকে বিয়ে করেছেন। মুসলিম নারীকে বিয়ে করেছেন, তিনি তৌহিদ ইসলাম নাম দিয়ে, এবং ইসলাম ধর্ম গ্রহণ করেছেন বলেছেন। এবং আরেকজনকে বিয়ে করেছেন, তিনি হিন্দু পরিচয়, এবং সেখানে তিনি তার পরিচয় দিয়েছেন তিনি কোনো আপনার ওই এয়ারলাইন্সের কোনো একজন ইঞ্জিনিয়ার। তো বিভিন্ন জায়গায় বিভিন্ন পরিচয় দিয়ে তিনি তারপরে তিনি আরো একটা পরিচয় হচ্ছে, এই হরিদাস চন্দ্র একসময় আপনার এসির মেকানিক ছিল। এসির মেকানিক থাকা অবস্থায় কোনো একভাবে তিনি গণভবনে প্রবেশ করার সুযোগ পেয়েছিলেন। গণভবনে প্রবেশ করে তিনি শেখ রেহানার শরণাপন্ন হন, এবং শেখ রেহানার কাছে তিনি তার কাছাকাছি যেয়ে
তিনি গণভবনে তার একটা অবস্থান তৈরি করে নেন, আমি সংক্ষেপে বলি, এবং তিনি সেখানে বিভিন্ন বদলি বাণিজ্য, পোস্টিং বাণিজ্য, বিভিন্ন ধরনের কাজকর্ম করা শুরু করেন। এবং তার পরিপ্রেক্ষিতে 2022 সালে এই হরিদাস চন্দ্রকে জাতীয় গোয়েন্দা সংস্থা NSI এবং র্যাব কর্তৃক তিনি গ্রেপ্তার হন। গ্রেপ্তার হওয়ার পরে তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হয়। সেই হরিদাস চন্দ্র ছাড়া পেয়ে এই 5ই আগস্টের পরে আবার তিনি লাইমলাইটে চলে আসেন এবং তিনি 22 কোটি টাকা ব্যয়ে তিনি এই রাম মন্দিরের নির্মাণ কাজ শুরু করেন। এবং এই যে রাম মন্দির নির্মাণ কাজ শুরু করেছেন, এটা কিন্তু ওই জায়গার আপনার ইমারত নির্মাণ বিধিমালা 1996 এবং 2026 সালের 10 এপ্রিল ও ভূমি ব্যবহার নিয়ন্ত্রণ ও কৃষি সুরক্ষা আইনের সুস্পষ্ট লঙ্ঘন। তারপরেও কেন হরিদাস চন্দ্রের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হয়নি? তার শক্তির উৎসটা কোথায়? আমি এটা প্রসঙ্গে বিস্তারিত আরো বলবো কোথায় তার শক্তির উৎস। তারপরে এই হরিদাস চন্দ্র 2024 সালের জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে পলাশবাড়ী উপজেলার হোসেনপুর ইউনিয়নের মধ্য রামচন্দ্রপুর এলাকায় আগমন করেন এবং নভেম্বর মাসে কালী মন্দিরের জায়গাটি একটি বৃহৎ মন্দির নির্মাণ করবেন বলে হিন্দু সম্প্রদায়ের নিকট ঘোষণা প্রদান করেন। এবং হিন্দু সম্প্রদায় তাকে কিন্তু এই কাজে সহযোগিতা করতে চায়নি এবং তার এই যে নির্মাণ কাজ শুরু করবেন, এটার কিন্তু অদ্যাবধি কোনো কমিটিও ছিল না। এবং এই মন্দিরের যে টাকা ব্যয়ের যে কোনো হিসাব, এটা তার কোনো হিসাব তিনি কারো কাছে কোনো জবাব দিতে দেননি। এবং এই মন্দিরের বিভিন্ন আয়ের উৎস তৈরি হয়েছে, যে আয়ের উৎস, যে আয়ের টাকা, এটার কোনো ব্যাংক অ্যাকাউন্ট মেনটেন করা হয়নি। এবং তিনি এই রাম বিগ্রহ বা রাম মন্দিরের বিভিন্ন যে এটাকে কি বলা যায় যে স্থাপনা করেন টোটাল 114টা, তার মধ্যে তিনি 38টা বিগ্রহ নির্মাণ সম্পন্ন করেছেন। আচ্ছা, এরপরে তিনি এই হরিদাস পাল তার হচ্ছে দুজন স্ত্রী, আমি দুজন স্ত্রী সম্পর্কে বলেছি, একজন স্মৃতি আক্তার, আরেকজন স্ত্রী হচ্ছে সীমা চৌধুরী, তিনি হিন্দু, আর তার 5 ভাই বোন, 5 ভাই 1 বোন। 5 ভাইয়ের নাম হচ্ছে শ্রী গোবিন্দ চন্দ্র তরণী দাস, তিনি পেশায় কৃষি কাজ করেন। আরেক ভাই হচ্ছে গৌরাঙ্গ চন্দ্র তরণী দাস, আর 3 নম্বর ভাই হচ্ছে নিত্যানন্দ তরণী দাস, চতুর্থ ভাই হচ্ছে আনন্দ চন্দ্র তরণী দাস এবং 5ম ভাই হচ্ছে নিত্যানন্দ তরণী দাস। এবং তার 1 বোন, তিনি শ্রীমতী রেবা রানী। তো হরিদাস চন্দ্র 2022 সালের 7 নভেম্বর তিনি অ্যারেস্ট হয়েছিলেন এবং তিনি 5 আগস্টের পরেই আবার তিনি তার কাজকর্মে অ্যাক্টিভ হয়ে যান। আচ্ছা, হরিদাস চন্দ্র তার পড়াশোনা হচ্ছে, তিনি 6ষ্ঠ শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছেন, ক্লাস 6 পর্যন্ত, মূলত 5 পাস যাকে বলা যায়। এবং তিনি কলকাতায় চলে যান এবং সেখানে যে ভারতের কোন একটি এতিমখানায় অবস্থান করে সেখানে তিনি সার্টিফিকেট নেন অবৈধভাবে, এবং অবৈধভাবে তিনি ভারতে অবস্থানও করেন। এবং তার কর্মজীবন, যেটা আমি বলেছি যে গণভবনের তিনটি এসি মেরামত কাজ পেয়েছিলেন, সেই কাজের সুবাদে তিনি শেখ রেহানার দেখা পান। আর বৈবাহিক অবস্থা আমি আপনাদেরকে অলরেডি বলেছি। তার 2টো জাতীয় পরিচয়পত্র ছিল, যে 2টো পরিচয়পত্রের নাম্বার আমার কাছে আছে। যদি সরকারি কোনো প্রতিষ্ঠান এটা জানতে চায়, আমি তাদেরকে এটা প্রোভাইড করতে পারবো। আচ্ছা, এখন হরিদাস চন্দ্র সম্পর্কে তার বিভিন্ন পত্র পত্রিকায় বিভিন্ন রিপোর্ট হয়েছে, যেমন তাকে নিয়ে ঢাকা পোস্ট, তারপর দেশ রূপান্তর, তারপরে আরো কিছু পত্র পত্রিকায় অনেক নিউজ রিপোর্ট হয়েছে। ইউটিউবে তাকে নিয়ে অনেক ভিডিও আছে। হরিদাস একটি রিসোর্ট তৈরি করেছিলেন, যেই রিসোর্টে তিনি অবৈধ কর্মকলাপ করতেন, বিভিন্ন মানুষকে নিয়ে ব্ল্যাকমেইল করে এবং তাদেরকে বিভিন্ন লোভনীয় অফার দিয়ে তার ওই রিসোর্টে নিয়ে অবৈধ কাজ করার সুযোগ করে দিয়ে সেই ব্যক্তিদেরকে ব্ল্যাকমেইল করে তাদেরকে অনেক কাজ করানোর চেষ্টা করতেন। এবং পরিশেষে আমি এই হরিদাস সম্পর্কে বলবো, এই হরিদাস তিনি ভারতের বা আমাদের প্রতিবেশী রাষ্ট্রের বিশেষ কোনো শক্তি ছত্রছায়ায় তিনি কাজ করছেন, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। কারণ যেসব তথ্যপত্র পাওয়া গিয়েছে তাতে হরিদাস কাদের এজেন্ট হয়ে কাজ করছেন এবং দেশের অভ্যন্তরে বিশৃঙ্খলা তৈরি করার জন্য তিনি কাজ করছেন। এবং এখন এটার কৌশলগত স্ট্র্যাটেজিক অথবা ভেরি হাই লেভেলে কিছু কানেকশন বলবো। হরিদাসকে এখানে এই কাজে সম্পৃক্ত করার পিছনে বিশেষ প্রতিবেশী রাষ্ট্র তথা
বা রয়ের ডাইরেক্ট সম্পৃক্ততা এখানে থাকতে পারে বলে অনেক ধরনের এভিডেন্সিয়াল কিছু বিষয় পাওয়া গিয়েছে। তিনি তার কারণ হচ্ছে, আপনারা জানেন চিকেন নেক ইস্যুটা নিয়ে বাংলাদেশে সাথে ভারতের একটা টানাপোড়েন এবং এখানে চায়নার সাথে কিছু বিষয় আছে। এই চিকেন নেক এরিয়া তথা বাংলাদেশের বিশেষ করে পশ্চিমবঙ্গের বর্ডার এরিয়ার কাছাকাছি ভারত প্রায় 3টা মিলিটারি এস্টাবলিশমেন্ট অলরেডি সেখানে স্থাপন করেছেন এবং একটা মিলিটারি স্টেশন আপনার খুব সম্ভবত আসামের দিকে, এবং এছাড়াও বর্ডার এরিয়াতে মিলিটারি স্থাপনা নতুন করে স্থাপন করেছেন। তাদের আর্মি গুলো বিভিন্ন জায়গায় কনসেন্ট্রেটেড করেছেন, যার ইন্ডিকেশনটা আপনি এটার সাথে মিলাতে পারছেন। এই হরিদাস চন্দ্র ওই জায়গাটার নামে মাত্র সেখানে আছে, তার শিক্ষা নাই, তিনি হিন্দু কমিউনিটিকে রিপ্রেজেন্ট করেন না, ওইখানকার হিন্দু লোকজন তাকে সমর্থন করে না, কোনো কমিটির সাথে তিনি জড়িত না। তাহলে হরিদাস চন্দ্রকে দিয়ে এত বড় কাজ কে করাচ্ছে? হরিদাসের শিক্ষা দীক্ষা নেই, হরিদাস হিন্দু কমিউনিটির কোনো নেতা না, হরিদাস কোনো ধর্মীয় যাজক না, হরিদাস কোনো পাদ্রী বা কোনো কিছু না। তাহলে হরিদাস কোনো বড় কোনো ব্যবসায়ী না, তার কোথায় সে টাকা পেল? সে ধর্মীয় কোনো বড় কোনো যাজক না, তাহলে এই ধর্ম নিয়ে তার বাড়াবাড়ি কারণ কি? তিনি কার কাছ থেকে এই শক্তি পাচ্ছেন? এই বিষয়টায় আমাদের রাষ্ট্রের ভূমিকা আমি মনে করি খুব দ্রুত নেওয়া উচিত। কিন্তু এখন পর্যন্ত এই বিষয় নিয়ে কেউ কেন মুখ খোলেনি, কেউ কেন কথা বলেনি, এটা সাধারণ জনগণের কাছে সত্যি অনেক বড় একটা উদ্বেগের বিষয়। এবং এরপরে আমি বলবো এই জায়গাটায় জামাত ইসলামের কিছু লোকজনের সম্পৃক্ততা পাওয়া গিয়েছে। সেটা কোথায়? হরিদাস চন্দ্রের সাথে জামাতের একজন নেতা গুলজার, যিনি আপনার সাবেক সভাপতি পলাশবাড়ী পৌর ছাত্র শিবির এবং সাবেক সেক্রেটারি জামাত ইসলামী পেশাজীবী সংগঠন পলাশবাড়ী উপজেলা, এই গুলজারের সাথে হরিদাস চন্দ্রের কথা হয় এবং তার সাথে যোগাযোগ আছে। এটা আমার মনে হয় সরকারি সংস্থাগুলো চাইলে তারা প্রমাণ করতে পারেন। আলামিন নামে একজন ব্যক্তি আছেন, যার সাথে যিনি হচ্ছেন জামায়াত ইসলামের হোসেনপুর ইউনিয়ন 6 নং ওয়ার্ডের সভাপতি, তার সাথে হরিদাস চন্দ্রের কথা হয় কেন? তারপরে পল্লব নামে এক ব্যক্তি, যার মোবাইলে সরাসরি যার পরিচয় হচ্ছে সহসভাপতি হোসেনপুর ইউনিয়ন, এটা নিয়ে একটু বিতর্ক আছে, কোথাও আছে যে আওয়ামী লীগের নেতা, কোন জায়গা আছে জামাতের, আবার কেউ কেউ বলেছে বিএনপির সাথে তার সংশ্লিষ্টতা আছে, বাট তার ব্যাপারটা আমি নিশ্চিত নই। দেন লাকু নামক একজন ব্যক্তি আছে, যার পরিচয় যিনি জামায়াত ইসলামের সমর্থক এবং হোসেনপুর ইউনিয়ন মন্ডলপাড়া বাড়ি হরিদাসের কর্মচারী হিসেবেও কাজ করেন, এবং তার নাম হচ্ছে লাকু। তার সাথে হরিদাসের যোগাযোগ, ফোনে কথা হয় এবং তিনি হরিদাসের সাথে সরাসরি কাজ করেন। এরপর আছেন মুজফফর নামে একজন ব্যক্তি, যার সাথে হরিদাসের যোগাযোগ আছেন এবং তিনি পূর্বে হরিদাসের মন্দিরে কাজ করতেন। তার মানে এবং এই ব্যক্তিও জামাতের সাথে তার সংশ্লিষ্টতা আছে। তারপর 4 নামে একজন ব্যক্তি আছে, যিনি বরিশালের বাসিন্দা, তার সাথে হরিদাসের যোগাযোগ আছে। তার মানে এই হরিদাসের সাথে হিন্দুদের তুলনায় মুসলমানদের সাথেও যোগাযোগ আছে। সো হরিদাস যে হিন্দু কমিউনিটিকে রিপ্রেজেন্ট করে না, এটা স্পষ্ট। সো আমার দেশের হিন্দু ভাই যারা আছে, তারা কোনোভাবে যদি বিভ্রান্ত না হয়, এই জন্য এই বিষয়টা, এই বার্তাটি তাদের বুঝতে হবে। তার মানে এটা আমাদের হিন্দু সম্প্রদায়কে মিসগাইড করার একটা পায় তারা। বাংলাদেশি হিন্দু মুসলিম যে একসাথে আছে, সেটা হরিদাস চায় না। কারণ হরিদাসের কর্মকাণ্ড দেখে মনে হয় তিনি ভারতকে বেশি ভালোবাসেন, তিনি রয়ের হয়ে কাজ করেন। বাংলাদেশের মাটিতে বিদেশি কোনো সংস্থার এজেন্ট এই জায়গায় খেলাধুলা করতে পারবে না, এটা তাদের খেলার মাঠ না। তিনি যদি অন্য দেশের প্রতি প্রেম থাকে, তিনি সেই দেশে যে কাজ করেন, বাংলাদেশে তার কাজ করার কোনো জায়গা না। এবং বাংলাদেশে অস্থিরতা তৈরি করা, বাংলাদেশের সরকারের কাজে বাধা সৃষ্টি করা, বাংলাদেশে হিন্দু মুসলিম মধ্যে একটা বিশৃঙ্খলা তৈরি করা, এটা যেন না হয়। এবং সবচেয়ে বড় এটার সুদূর প্রসারী পরিকল্পনা হচ্ছে, মূল টার্গেট চিকেন নেক কে কেন্দ্র করে আমাদের রংপুর হচ্ছে একটা স্ট্র্যাটেজিক, আমাদের কৌশলগত, সামরিক কৌশলগত সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ডিভিশন। কেন রংপুরকে বেছে নেওয়া হয়েছে? কারণ এটার সাথে একটা অনেক বড় একটা কারণ
দর্শক আলোচনা শুনে বুঝতে পেরেছেন যে আসলে আওয়ামী লীগ ফিরে আসার চেষ্টা করছে, অন্যদিকে ভারত রংপুরে একটি বড় ধরনের ঐতিহাসিক ঘটনা ঘটানোর চেষ্টা করছে, আর সেখানে বাংলাদেশি দালালদের দিয়ে এই কাজ করার চেষ্টা করছে। সব কিছু মিলিয়ে বাংলাদেশের সমস্যার জন্য, এই দেশ ভারত দখল করার জন্য বাংলাদেশিরাই দায়ী, বাংলাদেশি ভারতীয় দালালরাই দায়ী। যারা আজকে বাংলাদেশের এই পলাশবাড়িতে রাম মন্দির নির্মাণ হচ্ছে, এখানে আপনি দেখবেন যে বাংলাদেশের রাজনীতিবিদ যারা রয়েছেন, জামাতের বলেন, বিএনপির বলেন, সকল লোকেরাই এখানে জড়িত আছে, তারা এখানে পরিদর্শন করে এসেছে, আর সেখানে এই রাম মন্দির নির্মাণ হচ্ছে তাদের সহায়তা। আর যারা রাম মন্দির নির্মাণ করছে তারা ঘোষণা দিচ্ছে রাম মন্দির নির্মাণ যদি বন্ধ হয় তারা নাকি বাংলাদেশের মুসলমানদেরকে তারা ধরে ধরে মেরে ফেলবে। তাদের ভাষাটা খুবই ভয়ানক ছিল। আর অন্যদিকে আওয়ামী লীগ ফিরে আসার চেষ্টা, সব কিছু মিলিয়ে দেশটা যে একটা গভীর সংকটের দিকে যাচ্ছে, এটা কিন্তু আপনারা সাবেক সেনা সদস্যের আলোচনা শুনে স্পষ্ট বুঝতে পেরেছেন। তো এভাবে যদি চলতে থাকে তাহলে কিন্তু পরিস্থিতি ভয়ানকের দিকে যাবে এবং একটা ধর্মীয়, একটা সাম্প্রদায়িক দাঙ্গা এদেশে লেগে যাবে, সেই দিকেই কিন্তু দেশ যাচ্ছে। আজকে যদি বাংলাদেশি মুসলমানরা বলে যে আমরাও রংপুরের পলাশবাড়িতে বড় ধরনের একটি মসজিদ বা মাদ্রাসা নির্মাণ করব, তখনই কিন্তু হিন্দুদের সাথে বড় ধরনের একটা জ্ঞানজাম লেগে যাবে। যদিও তাদের এটা, আমি বলবো, তাদের তৈরি করা এটা অধিকার এবং করা দরকার। যেহেতু পলাশবাড়িকে তারা টার্গেট করেছে, হিন্দুদেরকে সেখানে জড়ো করবে বা হিন্দুদের মাধ্যমে সেখান থেকেই তারা হয়তো বা একটা বিদ্রোহ করার চেষ্টা করবে। এই জন্য সেই পলাশবাড়ির সে রাম মন্দিরের পাশে বড় মসজিদ মাদ্রাসা নির্মাণের প্রস্তুতি বাংলাদেশের আলেম সমাজ এবং ধর্মীয় মুসলমানদের নেওয়া উচিত। প্রিয় দর্শক, আপনার আলোচনা শুনে আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করবেন।